নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কার্যত চরম পত্র দিয়েছে, আলটিমেটাম সব রাজ্যকেই দিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলকে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশের প্রভাব সুদূর প্রসারী। কি বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? দেখুন, অপারেশন সিন্দুরের পর ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি তো বাড়ানো হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2000 কিলোমিটারের বেশি, তার মধ্যে রিভারাইন বর্ডার আছে। সমস্ত সীমান্ত তো সুরক্ষিত নয়, সর্বত্র কাঁটাতারের বেড়াও নেই, ফেন্সিংও নেই, তাই অনুপ্রবেশ করছে। এখনো হয়তো কম, অতীতেও করছে, এখনো হচ্ছে, এবং বিএসএফ এর একটা অংশ যে এই অনুপ্রবেশের জন্য দায়ী সেটা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই। গরু পাচার, মাদক পাচার কি করে হয়? বিএসএফ এর একটা অংশের সমর্থন ছাড়া। এই জন্য বিএসএফ এর কমান্ডারকে গ্রেপ্তার করেছিল না গরু পাচার কাণ্ডে ইডি। তো সম্প্রতি গুজরাট থেকে 76 জন বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে, ওই ত্রিপুরা সীমান্ত দিয়ে করা হয়েছে, খাগড়াছড়ি। 20 মে আহমেদাবাদ শহরে একটা জায়গাতে বাংলাদেশিদের অবৈধ দখলদারি ছিল। 3000 পুলিশ, 50টা বুলডোজার এবং কোর্টের নির্দেশকে সামনে নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে ভারতবর্ষের যত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদের কাছে যা ডকুমেন্ট আছে সেগুলো যাচাই করতে হবে। তাতে যদি প্রমাণিত হয় তারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন, তাদেরকে পুশব্যাক করতে হবে। এবং ডেডলাইনটা বেঁধে দেওয়া হয়েছে 30 দিন। অতীতে এরকম ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করেনি তা নয়, কিন্তু যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, এই সময় সীমা নির্ধারণ করে দেওয়া। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, কত কথা বলেছেন না বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে। একবার তো লোকসভায় 2004-05 সালে স্পিকারের চেয়ারের উদ্দেশ্যে কাগজ চলেছিলেন যে অনুপ্রবেশকারীদের নিয়ে তাকে কথা বলতে দেয়া হচ্ছে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনুপ্রবেশকারীদের নাম শোনেন না। অভিযোগ, বিরোধীদের অভিযোগ যে এই অনুপ্রবেশকারীদের, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড করিয়ে দিয়ে তাদেরকে নামও ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা রাজ্যের শাসক দলের একটা সুরক্ষিত ভোট ব্যাংক। কয়েকদিন আগে রাজ্যসভায় বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, এই যে বিধাননগরে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের লাগোয়া অঞ্চলে রোহিঙ্গাদের আনাগোনা, তাদের বসতি, তারা যে ভাষায় কথা বলছেন সেটা বাংলা ভাষায় নয়। পুলিশকে বলা সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ কতটা মানবে রাজ্য প্রশাসন, এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু বিষয়টা খুব অ্যালার্মিং। কোথায় রোহিঙ্গা জঙ্গি ঢুকে আছে, কোথায় বাংলাদেশ থেকে ঢুকে এসে এখানে জঙ্গি কার্যকলাপ করছে, স্লিপার সেলের কাজ করছে, এগুলো তো আমাদের জানতে হবে। দেখুন, এই কয়েকদিন আগেই তো আমরা ভারত বাংলাদেশ সীমান্ত নদিয়া থেকে একজন আনসার আল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্যকে পেয়েছি, গুয়াহাটি থেকে পেয়েছি, কেরল থেকে পেয়েছি। এই কয়েকদিন আগে বীরভূম থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জঙ্গিদের স্লিপার সেলের সদস্যদের খুঁজে বের করেছে রাজ্যের এসটিএফ। খাগড়াগড় বিস্ফোরণে বাংলাদেশের যোগ ছিল। যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, অনুপ্রবেশ অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, কম বেশি, বন্ধ করা যায়নি। এই জনারণ্যে মিশে যায়, একই রকম কথা বলে। এখন তো দেখতেই পাচ্ছেন যে আধার কার্ড, পাসপোর্ট সবই বার করে দিচ্ছে জাল করে। এরকম একটা লোককে তো ধরাও হয়েছে। তা ওই পরিচয়পত্র জোগাড় করা খুব একটা বড় ব্যাপার নয়। 2026-এ পশ্চিমবঙ্গ আসামের নির্বাচন, সেখানে অনুপ্রবেশ একটা বড় বিষয়। জাতীয় সুরক্ষার বিষয়টাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনায় আছে, এবং একই সঙ্গে ভোটমুখী পশ্চিমবঙ্গ এবং আসামে যদি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুশব্যাক করানো যায়, তার একটা পলিটিক্যাল ডিভিডেন্ডও কিন্তু কেন্দ্রের শাসক দল পেতে পারে।
কারণ এই বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নিয়ে বিজেপি ভীষণ সরব। দেখুন, ভারতবর্ষ তার কোনো ধর্মশালা নয় যে যখন আসবে তাকে আশ্রয় দিতে হবে। সেটা সুপ্রিম কোর্টের দীপঙ্কর দত্ত মাননীয় বিচারপতি এবং আরেকজন বিচারপতির ডিভিশন বেঞ্চ দত্তহীন ভাষায় জানিয়ে দিয়েছে একটা মামলার প্রেক্ষিতে। তাদের কিছু আইনজীবী হইচই করছেন যে শরণার্থীদের এইভাবে তাড়িয়ে দেওয়াকে ঠিক, তাদেরকে তো আশ্রয় দিতে হবে। তার আবার নেহেরু জমানার কথা তুলে এনেছে। নেহেরু জমানায় তো অনেক কিছু হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর হয়েছে, ইন্ডাস্ট্রিটি হয়েছে, আরো অনেক কিছু হয়েছে যার খেসারত এখনো আমরা দিয়ে চলেছি। এবং রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের এই কাশ্মীরের বিষয়টা নিয়ে যাওয়ার জন্য নেহেরুর ভূমিকা ছিল। ইসরায়েলের রাষ্ট্র হিসাবে স্বীকৃতির ভোটে রাষ্ট্রপুঞ্জে ভারত ভোট দেয়নি। এগুলো ঐতিহাসিক সত্য, তার খেসারত আমাদের দিতে হচ্ছে। তো এখন হয়েছে ঐতিহাসিক ভুলগুলো শোধরানোর সময়, এগুলো শোধরাতে হবে আমাদের। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ এবং স্পষ্টভাবে বলা 30 দিন চিহ্নিত করতে হবে, ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। যদি দেখা যায় অবৈধ অনুপ্রবেশকারী এখানে থাকছে, জাল ডকুমেন্ট জোগাড় করে তখন পুশব্যাক করতে হবে। দেখুন, বাংলাদেশ এই পুশব্যাক নিয়ে আপত্তি জানিয়েছে। সীমান্তে এই পুশব্যাকের খবর এলেই বাংলাদেশের ওপারে মসজিদ থেকে ঘোষণা করা হচ্ছে বাংলাদেশের নাগরিকরা সীমান্তে চলে যাচ্ছে, উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এগুলো হবে, কিন্তু তা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশকারীদের আমাদের তাদের দেশে ফেরাতে হবে, যে কোনো ভাবে ফেরাতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোনো স্থান ভারতবর্ষে নেই। যারা রোহিঙ্গাদের মাথায় তুলে রাখতে চায় রাখতে পারে, আমরা দেব না। এটা স্পষ্ট, এটা ভারতবাসীর সিংহভাগ অংশের মত এবং কেন্দ্রীয় সরকারেরও একমত। মানবিকতা দেখাতে দেখাতে আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই যে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়, স্লিপার সেল ধরা পড়ছে, বিস্ফোরক নিয়ে ধরা পড়ছে, দেখবেন যোগসূত্র আছে। অনেকে বলেন না সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, এরা মানবতার শত্রু, কিন্তু পৃথিবীতে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় তার 99% সঙ্গে ইসলামিক জঙ্গিরা যুক্ত, এটাও সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। এই রোহিঙ্গারা অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। অবৈধভাবে বাংলাদেশ থেকে যারা এখানে এসছেন তারা নাম পরিচয় পাল্টে একেবারে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছেন, নানা কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে সন্ত্রাসবাদীদের মডিউল আছে। প্রথম কথা, এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয়দের জন্য তো শ্রমের বাজারটা সংকুচিত হচ্ছে, এটাও তো মাথায় রাখতে হবে। 140 কোটির দেশ। সুপ্রিম কোর্ট কি বলেছে যে আমাদের যে বিপুল জনসংখ্যা, সেই জনসংখ্যা নিয়ে তো আমরা সমস্যায় থাকি। তারপর আমরা যদি আশ্রয় দিতে শুরু করি, সেটা সম্ভব? ধর্মশালা তো নয় ভারতবর্ষ। অত্যন্ত বাস্তবসম্মত একটা রায় কুর্নিশ করে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি। তাহলে এই প্রেক্ষিতে দেখতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ। রাজ্যের শাসক দল অবশ্যই এটাকে বলবে পোলারাইজেশনের জন্য আমরা মানব না ইত্যাদি বলতেই পারে। বেছে বেছে একটা বিশেষ ধর্মের লোকজনকে নিশানা করছে কেন্দ্রীয় সরকার, এগুলো তারা বলবে। কিন্তু আমাদের সুরক্ষার জন্য, আমাদের সুস্থিতির জন্য, 140 কোটি ভারতবাসী নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের কে সমর্থন করাটাই তো উচিত। একজন সাধারণ মানুষ হিসেবে এটাই আমার মনে হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, সব নানা কথা শাসক দল তুলবে। বলে রাখলাম, যখন এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হবে, যত নির্বাচন এগিয়ে আসবে তত দেখবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সফরের প্রাক্কালে একটা কথা বলেছেন, শুনে আমার খুব মজাই লাগলো। ওই বিকাশ ভবনের সামনে যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বসে আছেন, তাদের এই অবস্থান নিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী বলেন যে লক্ষণ রেখা অতিক্রম করা উচিত নয়। আন্দোলন তো তিনিও করেছেন, আন্দোলন করতে গেলে কারুর অসুবিধা করে আন্দোলন হয় না। একই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মাননীয়কে স্মরণ করিয়ে দিই, ওই সিঙ্গুর আন্দোলনের সময় টানা 3 সপ্তাহ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটা দিক তিনি সম্পূর্ণ অবরোধ করেছিলেন। তাতে যান চলাচল ব্যাহত হয়েছিল, নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো অন্যান্য রাজ্য থেকে আসে সেগুলোর যোগানো ব্যাহত হয়েছিল। মাননীয় খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যান। এখন তিনি জ্ঞানের বাণী শোনাচ্ছেন, জ্ঞান গর্ব কথা বলছেন, এবং আর একটা কথা বললেন যে যারা চাকরি খেয়েছে তারাই এখন হিতৈষী সাজছে, রাজ্য সরকার তো চাকরি খায়নি। আরে 17 রকম দুর্নীতি হয়েছে, এসএসসি করেছে, সুপ্রিম কোর্ট বলেছে। বিকাশ বাবুরা Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বঞ্চিত চাকরি প্রার্থীদের ওই মামলা করেছিলেন, এবং এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার তো ল্যাজে গোবরে হয়ে গেছে, ডিফেন্ড তো করতে পারেনি। 17 রকম দুর্নীতি, এমন দুর্নীতি যে গন্ধ বেরোচ্ছে নিয়োগ প্রক্রিয়া থেকে। তাই সার্বিক স্বচ্ছতার স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে সুপ্রিম কোর্ট এই ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে। আপনার সরকারই তো দায়ী, আপনার শিক্ষামন্ত্রী তো দায়ী, তারাই তো টাকার বিনিময়ে এইভাবে চাকরিগুলো বিক্রি করেছেন। এখন আপনি ঝেড়ে ফেলতে চাইছেন দায়, এটাই অবশ্য আপনার টেন্ডেন্সি। কোনো ভালো খবর হলে কৃতিত্ব দাবি করার ব্যাপারে সবার আগে উনি হাসি মুখের ছবি ছড়িয়ে বলবে, সব জায়গায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেবে। আর যখন এই ধরনের দুর্নীতির জন্য চাকরি চলে যাচ্ছে, তখন দায় নিজের মেন না, আদালতের গাড়ে, আইনজীবীদের গাড়ে, বিরোধীদের গাড়ে, যাকে স্কেপগোট বানানোর বানিয়ে দেবেন। কিন্তু এবার তো ববি ভুলবে না দিদিমণি, মানুষ বুঝেছে যে কাদের জন্য শিক্ষক শিক্ষিকাদের এইভাবে রাস্তায় বসে থাকতে হচ্ছে প্রচন্ড গরমের জন্য। বলছেন মামলা করেছিলেন কেন? কেন মামলা করবেন না? আইনজীবীরা কাজই তো মামলা করা, তারা তো একটা পক্ষের হয়ে সওয়াল করেছিলেন। মানে আপনি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও চাকরি করবে, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও চাকরি করবে, বুড়ি মুরগির একই দল আপনার কাছে। অর্থাৎ টাকা দিয়ে চাকরি পাওয়াটা আপনার কাছে কোনো অন্যায় নয়। এখন জুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে বলে যা খুশি তাই বলছেন, আইনজীবীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন, বিরোধীদের কাঠগড়ায় তুলছেন, বলছেন চাকরিখোর, চাকরি খেকো, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার বসে, সব বলেন না উনি। আরে চাকরিটা গেছে আপনার সরকারের দুর্নীতি এবং অপদার্থতার জন্য। আপনাদের একজন মুখপাত্র যিনি সব বিষয় নিয়ে কথা বলেন, মঙ্গল গ্রহ থেকে শুরু করে সব বিষয় নিয়ে, তিনি তো এবিপি আনন্দের সাক্ষাৎকারে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছিলেন চাকরি বেচে, এরা 2021 সালের আগে সরকার জানত। ব্যবস্থা নেননি কেন? পার্থকে সরাননি কেন? 21-এর পর থেকে শিক্ষা দপ্তর থেকে সরালেন, কিন্তু মন্ত্রী করে রাখলেন। পার্থ, মানিক, সুবিরেশ, শান্তিপ্রসাদ, কত। আপনার হাতে পুলিশ, আপনার হাতে গোয়েন্দা দপ্তর, আপনার গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল না এভাবে চাকরিগুলো বিক্রি করা হচ্ছে? নাকি খবর থাকা সত্ত্বেও তারা ব্যবস্থা নেননি? আর খবর যদি না থাকে তো সেটা অপদার্থতার চূড়ান্ত নজির। আর খবর থাকা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়া হচ্ছে অপরাধীদের পাশে দাঁড়ানো। মাননীয় যতই এদিক সেদিক পাশ কাটিয়ে এর ঘাড়ে দোষ চাপিয়ে ওর ঘাড়ে দোষ চাপিয়ে পাপস খালানোর চেষ্টা করুন না কেন, রাজ্যবাসী জানে এই সার্বিক অনাচারের দায় একমাত্র তার সরকারের। পারতেন তো মানুষের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিতে। এই চাকরিওয়ালা যোগ্যদের বলতেন, দেখুন আপনাদের পরীক্ষাটা দিতে হবে। ক্ষমা চেয়েছেন রাজ্যবাসীর কাছে এই পর্বত প্রমাণ দুর্নীতির জন্য। রিভিউ পিটিশনের কি ভবিষ্যৎ হয় সবাই জানে। আপনি বলেননি, আপনার শিক্ষা মন্ত্রক বলেনি ওই যোগ্য চাকরিহারাদের কিছু করার নেই, আপনারা যদি পরীক্ষা দিতে চান প্রস্তুতি দিন। বলেননি, আশ্বাস দিয়েছেন, বলছেন রাজ্য সরকারের উপর ভরসা রাখতে। তাহলে যে সরকার যোগ্য চাকরি মানে
যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটাকে টিকিয়ে রাখতে পারছে না নিজেদের দুর্নীতির জন্য, তাদের উপর মানুষ কি ভরসা রাখবে? তাই রাখি সহ বিসর্জন হয়ে গেছে। সামনে ভোট, আবার প্রাথমিকের এই আদালতের রায় কি হবে তারইও মাননীয় দুশ্চিন্তা। দিয়ে দিতে হবে 25%, এটা নিয়েও দুশ্চিন্তা। সব দায় হচ্ছে আইনজীবীদের, বিরোধীদের। তিনি হচ্ছেন ধোয়া তুলসী পাতা, কিচ্ছু জানেন না। ভারী চমৎকার, এসব কথা শুনলে খুব মজা লাগে, দুঃখ হয়। কারণ ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে এটাই বোধহয়